ছাত্র জনতার গণ অভ্যুত্থান দিবস আজ। শেখ হাসিনা দেশ ছাড়লেও থামেনি নৃশংসতা। যাত্রাবাড়ি আশুলিয়ায় চলে গণহত্যা। মানিক মিয়া ঐতিহাসিক জুলাই ঘোষণা আজ। থাকছে মুক্তিযুদ্ধ সহ অতীতের গণতান্ত্রিক সংগ্রামের প্রেক্ষাপট। জুলাই ঘোষণায় যোগ দিতে বিশেষ ট্রেনে ঢাকার পথে ছাত্র জনতা। জরাজীর্ণ ট্রেন দেয়ায় রাজশাহীতে আটকে দিল শিক্ষার্থীরা। প্রতিশ্রুতি নয়, বাস্তবায়ন দেখতে চায় জনগণ। যুব সমাবেশে তারেক রহমান। অস্থিরতা তৈরির অভিযোগ বিএনপির। পাট সংকটে কুমিল্লায় ৬ বছরে ৬ কারখানা বন্ধ। ফের উৎপাদন ফেরাতে সরকারকে এগিয়ে আসার আহ্বান। স্বাগত এখন বাজারে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি জানসিন জুথিকা। জনরস আর তিরস্কার ও ঘৃণা সঙ্গী করে হাজারো শহীদের রক্ত মারিয়ে ১ বছর আগে এদিনে দেশ থেকে পালিয়েছেন শেখ হাসিনা। সেদিন গণভবন দখলে নেয় ছাত্র জনতা। একদিকে ছিল বিজয় মিছিল, অন্যদিকে নৃশংসতা। শেখ হাসিনার দেশ ছাড়ার পরও যাত্রাবাড়ি ও আশুলিয়াতে চলে গণহত্যা। রক্তে লেখা সেই ৩৬ জুলাই নিয়ে আরও জানাবেন সিফাত শাহরিয়ার। মাথায় গুলি করে মারছে ভাই, কে বলি শুনি একটা ভাই। আরো ৩ জন স্পট ডেড ভাই, এই নিয়ে ৪ জন। ভাইয়ের লাশের সুরতহাল বাদ দিয়ে বুলেটে বিদীর্ণ বুক নিয়ে কাটাতার তাজা রক্ত, দম বন্ধ টিয়ার গ্যাস মারিয়ে গণভবনের কয়েক গজে যখন মুক্তিকামীরা, সূর্য তখন মগজে। গণভবনের দরজা খোলা। এক সময়ের দুর্দণ্ড প্রতাপ আর ক্ষমতার উপর জনরোষের তিরস্কার। পালালেন শেখ হাসিনা। আন্তর্জাতিক ও দেশীয় গণমাধ্যমে সেটি বড় অক্ষরে হলো প্রধান খবর। Bangladesh Prime Minister has resigned and left the country. She has actually already left the country. বিদ্রোহ রূপ নিল বিজয়ে। হাজার থেকে লাখে গণভবন, সংসদ ভবন, রাজপথ তখন মানুষের। টানা ১.৫ যুগের নির্যাতিতদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে মুহূর্তেই। অনেক দিন যাবৎ থেকে যে আন্দোলন, যে সংগ্রাম চলছিল, তারপরে এক দফার যে দাবি, সেটি সবশেষ আদায় হলো এবং সাধারণ যে মানুষ রয়েছে, সর্বস্তরের মানুষ, তারা এখানে এসে যুক্ত হয়েছে। আর ৭১-এ মুক্তিযুদ্ধ করতে পারি নাই, ২০২৪ সালে মুক্তিযুদ্ধের বিজয় হওয়ার পরে যে আনন্দটা, সেই আনন্দটা পাচ্ছি। আমরা যেটি দেখছি, সাধারণ যে মানুষ, ছাত্র জনতা সকলে এসে এই গণভবনে এবং এই যে ভেতরে প্রবেশ করছে। অনেকদিন ধরে গণভবনের সামনে দিয়ে হাঁটার অধিকার হারিয়ে ফেলেছিলাম। এখন দেখলাম যে তুমি আমার অধিকারকে গলায় চেপে ধরেছো। হ্যাঁ, সেই অধিকার কিভাবে আদায় করতে হয় আমার ছোট ছেলেরা দেখিয়ে দিয়েছে। সেখানে চলে গেছে, খুব স্বৈরাচারী করছে। আমরা চাই এবার সুষ্ঠু শাসন আবার প্রতিষ্ঠিত হোক। একদিকে বিজয় উল্লাস, ঠিক তার উল্টো পিঠে রাজধানীর ২ প্রবেশমুখ সাভার, আশুলিয়া ও যাত্রাবাড়িতে চলে নৃশংসতা। সকাল থেকে দুপুর ২:৩০ পর্যন্ত কয়েকজন নিহত হলেও বড় সহিংসতা ঘটে তারপর। ফুটেজ বিশ্লেষণে দেখা যায় যাত্রাবাড়ি থানার ভেতর থেকে গ্রেনেড সদৃশ কিছু নিক্ষেপ করা হয় ছাত্র জনতার উপর। দিক বিদিক ছোটাছুটির মধ্যে কিছু বুঝে ওঠার আগেই প্রাণ হারায় অর্ধশত মানুষ। নিরস্ত্র অনেকেই আকুতি জানিয়েও শেষ রক্ষা পায়নি।
আধা ঘন্টা পর গলিয়ার ফুটপাত পরিণত হয় তাজা লাশের স্তূপে। অন্য প্রান্ত সাভার আশুলিয়ায় রাত পর্যন্ত শুধু গুলিবর্ষণ আর হত্যাই হয়নি, 6 জনের লাশ পুড়িয়ে দেওয়ার মতো নৃশংসতার সাক্ষী হয় দেশ। এর আগে কারফিউ ভাঙতে বিচ্ছিন্নভাবে হত্যাযজ্ঞ চলে শহরের বিভিন্ন পয়েন্টে। শানখারপুলের সকাল ছিল বেশি বিভৎস, নিকট দূরত্ব থেকে নগ্ন হামলা চলে সেখানে। এমন তাজা রক্ত মগজ দিয়ে আজন্ম পঙ্গুত্ব বরণ করে নিয়ে ক্ষমতা মারিয়ে যে বিজয়, সেটিই তো জুলাই। ৩৬ জুলাই। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে নেত্রকোনায় শহীদ হয়েছেন 17 জন। এদের মধ্যে বেশিরভাগই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। আন্দোলনের 1 বছর এখনও শহীদদের স্মৃতি ধরে রাখতে তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি, এমন অভিযোগ পরিবারগুলোর। এদিকে জেলা প্রশাসক জানান, জুলাই শহীদদের স্মৃতি রক্ষায় নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। রিফাত আহমেদ রাসেলের তথ্য ও ছবিতে প্রতিবেদন। নেত্রকোনার ওমর ফারুক জুলাই গণ অভ্যুত্থানের প্রথম সারির একজন যোদ্ধা। 2024 সালের 19 জুলাই রাজধানীর লক্ষ্মীবাজারে পুলিশের গুলিতে নিহত হন এই তরুণ। ছেলের মৃত্যু এখনো দুঃস্বপ্ন হয়ে তাড়া করে বেড়ায় মাকে। ছেলের রেখে যাওয়া শালিক পাখি এখন তার একমাত্র সান্ত্বনার আশ্রয়স্থল। পাখির নামও রেখেছেন অমর। তিনি চান ছেলে অমর ফারুকের নামেই নামকরণ হোক বিরিশিরি ব্রিজের। কত ছেলের আর মুখের দিকে ছায়া তাকিয়ে আমার উপরের মতো পাই না, আমার উপরের মতো আমি আর কেউ দিই না। আরেক শহীদ রমজান ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার মৃত্যুর পর ভেঙে গেছে পুরো পরিবারের স্বপ্ন। পরিবারের বসবাসের জন্য প্রশাসনের পক্ষ থেকে ঘর নির্মাণ করা হলেও বেঁচে থাকার জন্য স্থায়ী ব্যবস্থার দাবি পরিবারের। নির্দোষে আমার সন্তানদের রাস্তায় গুলি করে ফেলা দিছে। ফ্যামিলির মধ্যে আমার কেউ ভরসা দেওয়ার মতো বা কোনো সাহায্য করার মতো এরকম সন্তান আমার আর নাই। আমার বাইরে যে কি কারণে মারছে বা কোন অপরাধে তার কোনো বিচার পাই নাই, আর মনে হয় না পাবো। এই সরকার ফুটগত আর দ্বিতীয় সরকার কি আমার কি ফুট করবো না কি করবো, এটা আমি ভাবতে আছি না। একমাত্র সন্তান জাকিরকে হারিয়ে পাগল প্রায় মা মিছিলি বেগম। তার ইচ্ছে অনুযায়ী ছেলের কবরের পাশেই থাকার ব্যবস্থা করেছে প্রশাসন, তবে জীবন ধারণের জন্য কোনো ব্যবস্থা করা হয়নি বলে অভিযোগ তার। আল্লাহ আমার ছেলেরে আল্লাহ জান্নাত দে, আর আমার ছেলে যা আশা ছিল আল্লাহ তাহা আশা পূরণ করে। আল্লাহর কাছে আমি এই শুকর আদায় করি আল্লাহর কাছে। জুলাই আন্দোলনে নিহত জেলার 17 পরিবারের মধ্যে দরিদ্র 4 পরিবারকেই ইতিমধ্যেই সরকারি ঘর দেয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক। শহীদদের স্মৃতি রক্ষার্থে নেওয়া হচ্ছে উদ্যোগ বলেও জানান এই কর্মকর্তা। 17 জন শহীদের জন্য 17টি রাস্তা নামকরণ করার জন্য এবং ফলক সহ, তো সেই 17টির কিন্তু ফলক অলরেডি হয়ে গেছে, জাস্ট উন্মোচনের অপেক্ষায়। অর্থাৎ আপনারা যে প্রশ্নগুলো করছেন, যেটা শহীদদের যে দাবি, সেই দাবির লক্ষ্যে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। এই 17টি কিন্তু আমরা 5 আগস্টের আগে এই 17টি রাস্তার নাম ফলক করা হয়ে গেছে, এটি কিন্তু আমরা উন্মোচন করব। গত মে মাসে জেলায় জুলাই বিপ্লবে আহত সাংবাদিক, শিক্ষার্থী সহ 137 জনের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করে প্রশাসন। তবে আন্দোলনে সরব অনেক শিক্ষার্থী এখনো কর্মহীন। রিফাত আহমেদ রাসেল, এখন, নেত্রকোনা। এদিকে গণ অভ্যুত্থানের 1 বছরের মাথায় আজই মানিক মিয়া এভিনিউয়ে গণ অভ্যুত্থানের অংশ নেওয়া সকল পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মহান মুক্তিযুদ্ধ সহ অতীতের বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রাম থেকে শুরু করে জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপটের বর্ণনা থাকবে এই ঘোষণাপত্রে। এছাড়া আওয়ামী লীগ শাসন আমলে গুম, খুন, গণহত্যা ও নিপীড়নের বিচারের পাশাপাশি শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র সংস্কারের উল্লেখ থাকবে ঘোষণাপত্রে।
এটি প্রকাশ উপলক্ষে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় চলছে ব্যাপক প্রস্তুতি। দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিশেষ ড্রোন শো এর আয়োজন থাকছে। বেলা 11টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঘোষণাপত্র প্রকাশ অনুষ্ঠান শুরু হবে কলরব ও সাইমুম শিল্পী গোষ্ঠীর গান দিয়ে। অনুষ্ঠানের সবশেষ আয়োজন হিসেবে রাত 8টায় পরিবেশিত হবে আর্টসেলের গান। উল্লেখ্য, ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর গণ অভ্যুত্থানের একটি বিশেষ ঘোষণাপত্রে প্রকাশের উদ্যোগ নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। গেল বছরের শেষ দিন 31 ডিসেম্বর ওই ঘোষণাপত্র প্রকাশের কর্মসূচি দেওয়া হয়। তখন ঐক্যের স্বার্থে অভ্যুত্থানের সব পক্ষকে সঙ্গে নিয়ে ঘোষণাপত্র তৈরির আশ্বাস দেয় সরকার। জুলাই ঘোষণায় যোগ দিতে বিশেষ ট্রেনে করে ঢাকায় আসার কথা থাকলেও জরাজীর্ণ ট্রেন দেওয়ার অভিযোগে রাজশাহীতে রেল লাইনে অবস্থান নিয়েছে ছাত্র জনতা। এতে বন্ধ রয়েছে সারা দেশের সাথে রেল যোগাযোগ। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজশাহী রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন মারুফ হাসান। মারুফ, রেল লাইনে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা কি দাবি জানাচ্ছেন এবং এর প্রভাবে অন্যান্য কোনো ট্রেনের যাত্রা বিলম্ব হচ্ছে কিনা বিস্তারিত জানাবেন আমাদের। জ্যোতিকা, আপনি যেটি বলছিলেন যে সারা দেশের সঙ্গে রেল যোগাযোগ এখন রাজশাহীর সঙ্গে স্থগিত আছে। সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি যে এখানে শিক্ষার্থী এবং জনসমাগম ছিল, যারা মূলত জুলাই যে ঘোষণা সেটিতে অংশগ্রহণ করার জন্য যে বিশেষ ট্রেনটি দেওয়া হয়েছে রাজশাহীতে, সে ট্রেনে করে যাওয়ার জন্য কিন্তু উপস্থিত হয়েছিল। আমরা দেখতে পেয়েছি সকাল থেকে সব কিছু স্বাভাবিক ছিল। তবে কিছুক্ষণ আগে আমরা দেখতে পেয়েছি যে এখানে কিছু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু নেতৃবৃন্দ যারা মূলত এখানে আপত্তি তোলেন যে এই ট্রেনটি আমরা নিয়ে যাব না, এবং এই ট্রেনের যে জরাজীর্ণ এবং অকেজো অবস্থা, এটা এখানে যারা রেল স্টেশনে এবং রেল লাইনের সঙ্গে জড়িত তারা এখানে তাদের বিরুদ্ধে অভিযোগ করছেন যে তারা এটা ইচ্ছাকৃতভাবে এমন ট্রেন এখানে দিয়েছেন। তবে কিছুক্ষণ আগে আমি দেখতে পেয়েছি যে এখানে অনেক শিক্ষার্থী রেল লাইনে কিন্তু বসেছিল, এখনও তারা অবস্থান করছে। আর পাশের যে বিশেষ ট্রেনটি ছিল সেই ট্রেনটি কিছুক্ষণ আগেই, অর্থাৎ 5 মিনিট আগে কিন্তু ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে। তবে এখানে রাজশাহীর যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তাদের কিছু অংশ এখানে ঢাকার রুটে যাওয়ার জন্য সিল্ক সিটি যে ট্রেনটি আছে সেই ট্রেনটিকে কিন্তু এখন পর্যন্ত এখানে তারা আটকিয়ে রেখেছে, এবং তারা বারবার যে দাবিটি তুলছেন যে কেন তাদের সঙ্গে এই রকম আচরণ করা হলো এবং কেনই তাদেরকে বা এই বৈষম্যের শিকার করা হলো, জরাজীর্ণ এবং অকেজো ট্রেনটি কেন তাদেরকে দেওয়া হয়েছে। এই অভিযোগ তুলে এখন তারা যে সিল্ক সিটি ট্রেন যেটি ঢাকার উদ্দেশ্যে 7:40 রওনা দেওয়ার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত সেই ট্রেনটি যেতে পারছেন না, এবং এখনও এখানে শিক্ষার্থীরা সেই ট্রেনের সামনে কিন্তু অবস্থান করছে এবং তারা যে দাবিটি করছেন এবং যাতে দ্রুত সময়ে তাদেরকে বিকল্প ব্যবস্থা করে নতুন ট্রেনের ব্যবস্থা করা হয়, এবং প্রশাসন এটা কেন করলো এই জবাবদিহিতা যাতে জনসম্মুখে এসে করা হয় এবং ক্ষমা চাওয়া হয়, এমনটা কিন্তু তারা বারবার বলছেন। তবে দেখতে পাচ্ছি যে এখানে শিক্ষার্থীদের একটা অংশ এখানে চেন ম্যানেজার তার সঙ্গে কথা বললেন। চেন ম্যানেজার বলছেন যে এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে এবং এখানে আমাদের কিছু নেই, আপনারা জনভোগান্তি সৃষ্টি করবেন না, এমনটা কিন্তু তারা বারবার রিকোয়েস্ট করছেন যাতে এই ট্রেনটিও ছেড়ে দেওয়া হয় এবং সারা দেশের সঙ্গে ট্রেন যে চলাচল সেটি যাতে স্বাভাবিক করা হয়, এমনটা কিন্তু বলছেন। তবে দেখা যাচ্ছে যে এখানে দীর্ঘ সময় ধরে যাত্রীরা ট্রেনের ভিতর কিন্তু বসে আছেন এবং তাদের বসে থাকার কারণে অনেক অসুস্থ রোগী আছেন, তারাও কিন্তু এখানে অনেক আক্ষেপ প্রকাশ করছেন যে এত সময় ধরে কেন আমাদেরকে এখানে আটকে রাখা হচ্ছে, কেন বা ট্রেন ছাড়তে দেওয়া হচ্ছে না, এমন কথাগুলো কিন্তু বারবার বলছেন। সব মিলিয়ে জ্যোতিকা, এই ছিল রাজশাহীর রেল স্টেশন থেকে সর্বশেষ তথ্য। রাজশাহী রেল স্টেশন থেকে যুক্ত ছিলেন সহকর্মী মারুফ হাসান, জানাচ্ছিলেন সেখানকার সবশেষ তথ্য। জুলাই শহীদদের ত্যাগ জাতিকে একটি ন্যায় ও সাম্যভিত্তিক বৈষম্য ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার সুযোগ এনে দিয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, শহীদের আত্মত্যাগের রাষ্ট্র সংস্কারের যে সুযোগ এসেছে তা যে কোনো মূল্যে রক্ষা করতে হবে। 5 আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে এক বাণীতে প্রধান উপদেষ্টা বলেন, পতিত স্বৈরাচার ও তার স্বার্থলোভী গোষ্ঠী এখনও দেশকে ব্যর্থ করার ষড়যন্ত্রে লিপ্ত। দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্র মোকাবিলা
মোকাবেলা করার আহ্বান জানান তিনি। জানান একটি টেকসই রাজনৈতিক সমাধানের পাশাপাশি শান্তিপূর্ণ ও অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে রাষ্ট্রের সকল ক্ষমতা ফিরিয়ে দিতে অন্তর্বর্তী সরকার অঙ্গীকারবদ্ধ। বাণীতে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান অন্তর্বর্তী সরকার প্রধান। বাণীতে জুলাই ও আগস্ট গণ অভ্যুত্থান শহীদদের স্মরণ করেন অধ্যাপক ইউনূস। বলেন, জুলাই গণহত্যার বিচারের কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। দেশের জনগণ প্রতিশ্রুতি নয়, পরিবর্তন চায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি জনগণের আকাঙ্ক্ষা ধারণ করে আগামী দিনের কর্মসূচি নির্ধারণ করছে বলেও জানান তিনি। এদিকে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সুবর্ণ সুযোগ নষ্ট করতে সরকারের ভেতরে বাইরে ষড়যন্ত্র হচ্ছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপিকে দায়িত্ব নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানাচ্ছে বিস্তারিত প্রতিবেদনে। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য আহত আর গত ১.৫ দশকে স্বৈরশাসনের কবলে গুম ও হত্যাকাণ্ডের শিকার পরিবারগুলোকে ঘিরে গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে যুবদলের এই আয়োজন। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ও আমার না বলা কথা শীর্ষক আলোচনা সভায় যোগ দেন যুবদলের বিভিন্ন পর্যায়ের কর্মী সমর্থকরা। অতীতের গুম, খুন ও গণহত্যার বিচারের দাবি জানান ভুক্তভোগীরা। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সুবর্ণ সুযোগ নষ্ট করতে সরকারের ভিতরে ও বাইরে ষড়যন্ত্র হচ্ছে বলে দাবি করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বলেন, ষড়যন্ত্র মোকাবেলা করে বিএনপি ভোট আদায় করে ছাড়বে। দেশের মানুষ 17 বছর আন্দোলন করেছে কিন্তু ভোটের জন্য। এই ভোট এই সরকারের কাছ থেকে আমরা আদায় করেই ছাড়ব। সরকারের পিছনে, সরকারের ভিতরে বাইরে যতই ষড়যন্ত্র চলুক, কোনো ষড়যন্ত্রকেই বিএনপি অপ্রতিরোধ্য মনে করে না। আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশে অস্থিরতা সৃষ্টি করতে ষড়যন্ত্র ও চক্রান্ত চলছে। গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপিকেই দায়িত্ব নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি। আমরা এই যে একটা সুযোগ পেয়েছি বাংলাদেশে আবার গণতন্ত্রকে তৈরি করবার, বাংলাদেশকে আবার অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করবার, আসুন সবাই মিলে একসাথে কাজ করে আমরা বাংলাদেশকে সেই দিকে নিয়ে যাই, মাথা উঁচু করে দাঁড়াই। ভার্চুয়ালি উপস্থিত হয়ে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, দেশের জনগণ প্রতিশ্রুতি নয়, পরিবর্তন চায়। বিএনপি জনগণের আকাঙ্ক্ষা ধারণ করে আগামী দিনের কর্মসূচি নির্ধারণ করছে। এই মুহূর্তে বাংলাদেশের মানুষ কথামালার রাজনীতি আর চাচ্ছে না। তারা একটি পরিবর্তন চাচ্ছে, প্রতিশ্রুতি চাচ্ছে না, বরং প্রতিশ্রুতির বাস্তবায়ন চাচ্ছে। জনগণ এখন সুস্থ পরিকল্পনা গ্রহণ এবং প্রতিশ্রুতির বাস্তবায়ন চায় এবং জনগণের সেই প্রত্যাশা পূরণের লক্ষ্যে বিএনপি জনগণের জীবন মান উন্নয়নের সুনির্দিষ্টভাবে কতগুলো পরিকল্পনা গ্রহণ করছে। বহু কিছু করার আছে, বাট শুরু করতে হবে এক জায়গা থেকে, এবং যেগুলো বেসিক জিনিস আমরা সেখান থেকে শুরু করতে চাই। গণতন্ত্র পুনরুদ্ধার করে অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমেই বিএনপি আগামী দিনের বাংলাদেশ নির্মাণ করবে বলে জানান নেতারা। জওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। কুমিল্লায় পাটের সংকটে গেল 6 বছরে বন্ধ হয়েছে পাটজাত পণ্য উৎপাদনকারী 6টি কারখানা। এসব কারখানা বন্ধে একদিকে শ্রমিকরা যেমন হারাচ্ছে তাদের কর্মসংস্থান, একই সাথে কমছে রপ্তানি আয়। ব্যবসায়ী নেতারা বলছেন, সংকট সমাধান সহ কারখানার উৎপাদনে গতি আনতে দরকার পর্যাপ্ত পাটের যোগান। কারখানা কর্তৃপক্ষ বলছে, আর্থিক সংকট কাটিয়ে বন্ধ কারখানাগুলোকে উৎপাদনে ফিরতে এগিয়ে আসতে হবে সরকারকে। মাসুদ আলমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। যন্ত্রের গতি আর কারিগরের দক্ষতায় পাট তৈরি হচ্ছে বাহারি পণ্যের। সুতা, ব্যাগ, জুতাসহ উৎপাদিত এসব পণ্য দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি হয় ইউরোপ, আমেরিকা,
চীন ও ভারতে। তবে পাটের কাঁচামাল সংকটে ধুঁকছে কুমিল্লার কারখানাগুলো, উৎপাদন নেমেছে অর্ধেকে। আছে দক্ষ শ্রমিক ও আর্থিক সংকটও। বৈদেশিক মুদ্রা আয়ে ভূমিকা রাখা কুমিল্লার এসব কারখানায় সংকট সমাধান সহ গতি আনতে দরকার পর্যাপ্ত পাটের যোগান। পাটের সংকট, পাটের দাম বেশি না, পর্যাপ্ত পাট পাচ্ছিলাম না আগে, তখন অর্ডার ছিল কিন্তু পাট না পাওয়ার কারণে সাময়িক বন্ধ ছিল আর কি। বহির্বিশ্বের বাজারে পাটের উৎপাদিত পণ্যের দাম কম হওয়ায় লোকসানে ব্যবসায়ীরা, তাই আর্থিক সংকট এড়াতে উৎপাদন বন্ধে বাধ্য হচ্ছেন তারা। হচ্ছে এখন পাট শিল্পের সাথে যারা জড়িত, যারা পাটের বিভিন্ন পণ্য রপ্তানি করেন, তারা দক্ষ কারিগর এবং পাটের স্বল্পতা, প্রাপ্য স্বল্পতার কারণে এবং দাম অনেক বেশি হওয়ার কারণে তারা অনেক পণ্য বাংলাদেশ থেকে রপ্তানি করতে পারছেন না। এর সাথে জড়িত হয়েছে বিদেশে পণ্যের দাম কম। এখন আমার কস্টিংয়ের সাথে যদি আমার সেলের প্রফিট না থাকে তাহলে আমি কীভাবে উৎপাদন করব? এটা অনেক বড় আকার ধারণ করছে। পাটের কাঁচামাল, দক্ষ শ্রমিক ও আর্থিক সংকটে 2018 সাল থেকে পর্যায়ক্রমে কুমিল্লায় প্রায় 6টি কারখানা বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। আর্থিক সংকট কাটিয়ে বন্ধ এসব কারখানা উৎপাদনে ফিরতে সরকারকে এগিয়ে আসতে হবে বলে জানান সংশ্লিষ্টরা। মালিক পক্ষের সঙ্গে কথা বললে আসলে জানা যায় যে তারা যে অজুহাতগুলো দেন আমাদেরকে, তার মধ্যে অন্যতম হচ্ছে তাদের কাঁচামালের স্বল্পতা আছে, তাদের জনবলের স্বল্পতা, অর্থাৎ জনবল তারা পাচ্ছেন না। একই সাথে তাদের আর্থিক সংকটের কথাটাও তারা বলে থাকেন। তবে কিছু কারখানা বলেছেন যে তারা হয়তো পুনরায় চালু করার একটা উদ্যোগ গ্রহণ করছেন। আশা করা যাচ্ছে এগুলো চালু হলে হয়তো আগের অবস্থায় আবার ফিরে যেতে পারে। জেলা কৃষি বিভাগের তথ্য বলছে কুমিল্লার 17 উপজেলায় গেল বছরের ব্যবধানে পাট চাষ কমেছে 212 হেক্টর জমিতে। গেল মৌসুমে জেলায় পাট চাষ হয়েছে 1022 হেক্টর জমিতে, আর চলতি মৌসুমে চাষ হয়েছে 810 হেক্টরে। মাসুদ আলম, এখন কুমিল্লা। সপ্তাহ ব্যবধানে মানিকগঞ্জে কেজিতে 10 টাকা বেড়েছে ব্রয়লার ও সোনালী মুরগির দাম। এদিকে অপরিবর্তিত খাসি ও মুরগির মাংসের দাম এ নিয়ে বিস্তারিত জানাতে শহরের নিমতলী মাংসের বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আসাদ জামান। আসাদ, বাজারে ক্রেতা বিক্রেতাদের ওপর দামের প্রভাব কেমন দেখছেন, জানাবেন। আপনি যেমনটি বলছিলেন, আমি এখন রয়েছি শহরের নিমতলী মাংসের বাজারে। তো এখানে কিন্তু সব ধরনের মাংস কিন্তু বিক্রেতারা বিক্রি করে থাকে। তো সপ্তাহের ব্যবধানে আমরা যে বিষয়টি দেখতে পেয়েছি যে 10 টাকা কেজিতে ব্রয়লার এবং সোনালী মুরগির দাম বেড়েছে। অপরিবর্তিত রয়েছে খাসি এবং গরুর মাংসের দাম। আজকের বাজার দর সম্পর্কে যদি একটু বলতে চাই যে প্রতি কেজি ব্রয়লার মুরগি কিন্তু 10 টাকা বেড়ে 170 থেকে কিন্তু 180 টাকায় কিন্তু বিক্রি হচ্ছে। অপরদিকে 310 টাকার সোনালী মুরগি কিন্তু আজ বিক্রি হচ্ছে 320 টাকা কেজি দরে। অপরদিকে যে আপনার যে রয়েছে এই ইয়ের মাংস, দেশি মুরগির মাংস, সেগুলো কিন্তু 550 থেকে 550 টাকায় কিন্তু বিক্রি হচ্ছে মানভেদে। আর গরুর মাংসের দাম যদি বলতে চাই যে বাজারে 700 থেকে 720 টাকায় কিন্তু গরুর মাংস বিক্রি হচ্ছে। অপরদিকে যে খাসির মাংস রয়েছে সেটা কিন্তু 1200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তো আমরা বিক্রেতাদের সাথে কথা বলেছি যে মুরগির দাম বাড়ার কারণে তাদের ক্রেতাদের উপর কোনো প্রভাব পড়েছে কিনা। তো ক্রেতারা কিন্তু বলেছেন যে আগের সপ্তাহেও কিন্তু তারা 170 টাকা কেজি দরে কিন্তু ব্রয়লার মুরগি কিনেছে, আজই কিন্তু সেটা 180 টাকা দিয়ে কিনতে হচ্ছে। অবশ্যই তাদের উপর প্রভাব পড়েছে এবং কেন দাম বাড়লো সে বিষয়ে কিন্তু আমরা বিক্রেতাদের কাছে প্রশ্ন করেছিলাম। তারা আমাদেরকে জানিয়েছে মূলত টানা বৃষ্টির কারণে কিন্তু উৎপাদন অনেকাংশে কিন্তু কমে গিয়েছে, যার কারণে কিন্তু দেখা গিয়েছে যে এই বাজারে কিন্তু এই ব্রয়লার মুরগি এবং সোনালী মুরগির দাম কিন্তু কেজিতে 10 টাকা বেড়েছে। অপরদিকে যে গরুর মাংসের বিষয়, এটা কিন্তু সেই একই রকমই রয়েছে, কিন্তু মাংসের বাজারে কিন্তু অনেকাংশে বিক্রি কমেছে বলে আমাদেরকে বিক্রেতারা জানিয়েছেন। অন্যান্য বাজারেও খোঁজ নিয়ে দেখেছি। মানিকগঞ্জ থেকে বাজার দরের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী আসাদ জামান। সরবরাহ কিছুটা বাড়লেও কক্সবাজারে এখনও বাড়তি সব ধরনের সামুদ্রিক মাছের দাম। পর্যাপ্ত সরবরাহ না থাকায় ভরা মৌসুমেও চড়া ইলিশের দাম। এ নিয়ে বিস্তারিত জানাতে কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্র থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মন্তোষ বেদক্য। মন্তোষ, ভরা মৌসুমেও ইলিশের পর্যাপ্ত সরবরাহ না থাকার কারণ কি এবং অন্যান্য মাছের বাড়তি দামের বিষয়ে বিক্রেতারাই বা কি বলছেন?
আমি গত এক সপ্তাহ কিংবা এক মাসের কথা যদি বলি, এই সময়টাতে আসলে মাছের সরবরাহ একেবারে কমে গিয়েছিল এবং প্রচুর দাম দিয়ে কিন্তু এইসব সামুদ্রিক মাছ এখানে বিক্রি হচ্ছে। তবে গতকাল এবং আজকে মাছের সরবরাহ বেড়েছে এবং এখন পর্যন্ত কিছুটা দাম কমেছে। তবে এখানে যারা সাধারণ ক্রেতা রয়েছে তারা যেটি বলছেন যে তাদের প্রত্যাশা অনুসারে আসলে এখন পর্যন্ত দাম কমেনি। বিশেষ করে ইলিশের যে সরবরাহ সেটিও গত এক মাস কিংবা এক সপ্তাহের তুলনায় অনেকটাই বেড়েছে এবং সেই অনুসারে কিন্তু দামটা আসলে কমেনি। এবং আজকে 1 কেজির বেশি ওজনের যে ইলিশ এটি যেহেতু কক্সবাজারের সবচেয়ে বড় পাইকারি মাছ বাজার এবং এখান থেকে আসলে দেশের জেলার বিভিন্ন হাট বাজারে মাছগুলো যায় এবং জেলায় যে মাছগুলো আহরিত হয় তার 70% কিন্তু এই পাইকারি মাছ বাজারে আহরণ করা হয় এবং এখান থেকে দেশের বিভিন্ন স্থানীয় কিন্তু মাছগুলো যায়। আমরা এখানে আজকে কথা বলে যেটি জানতে পেরেছি 1 কেজির বেশি ওজনের যে ইলিশ, বিশেষ করে 1200-1300 গ্রামের উপরে যে ইলিশ, সেটি কিন্তু আজকে 2200 থেকে 2500 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে এবং এখানে 1 কেজির যে ওজনের যে ইলিশ সেটি কিন্তু 1800 থেকে 1900 টাকার বেশি দামে বিক্রি হচ্ছে, যেটি খুচরা বাজারে গিয়ে কিন্তু আরো একটু বাড়ছে এবং 400 থেকে 500 গ্রাম ওজনের যে ইলিশ সেটি কিন্তু কক্সবাজারের মৎস্য অবতরণ কেন্দ্র থেকে যুক্ত ছিলেন সহকর্মী মন্তুষ বেদক্য। নড়াইলে 116 বছরের পুরানো চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ভবনে ঝুঁকি নিয়ে চলছে বিচার কাজ। 3 যুগ আগে ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হলেও পরিত্যক্ত ভবনে চলছে কার্যক্রম। এতে যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। তবে কর্তৃপক্ষ বলছে নতুন ভবন তৈরির পরিকল্পনা রয়েছে। মোহাম্মদ ইমরান হোসেনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। 1912 সালে নির্মিত হয় নড়াইল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ভবন। প্রায় 116 বছরের এই ভবনে সামান্য বৃষ্টি হলেই ছাদ থেকে চুইয়ে পড়ে পানি, এছাড়া খসে পড়েছে পলেস্তরা। অথচ জরাজীর্ণ এই ভবনেই চলছে লোহাগড়া ও নড়াগাতি থানার প্রায় 5 লাখ মানুষের বিচার কার্যক্রম। জেলা জজ কোর্টের মূল ভবনে প্রয়োজনীয় এজলাস না থাকায় জেলা প্রশাসকের পরিত্যক্ত ভবনে 2 এজলাসে প্রতিদিন ভিড় করছেন শত শত বিচার প্রার্থী। গণপূর্ত বিভাগ 1990 সালে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করলেও নির্মাণ করা হয়নি নতুন ভবন। বর্ষা মৌসুম আসলে আমরা উপর দিকে তাকায় থাকি, এজলাসে না তাকায়, কারণ আমরা জানি এই ভবনটা আজ থেকে 30 বছর আগেই পরিত্যক্ত ঘোষণা হওয়ার পরেও অদ্য অবধি চিফ জুডিশিয়াল ভবন না হওয়ার কারণে এখানে আমাদের বিচার কার্য চলে। এই ভবনটি এত পুরাতন, উপরের ছাদ থেকে আমরা দেখি সিলিংয়ের বিশেষ অংশ ভেঙে ভেঙে পড়ে, বিভিন্ন জায়গায় ফাটা দাগ আছে। আইনজীবীরা এবং বিচার প্রার্থীদের জীবন আশঙ্কাজনক, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। 2 তলা বিশিষ্ট এই ভবনে সিনিয়র জুডিশিয়াল 1 ও 2, আমলি আদালত, লোহাগড়া ও নড়াগাতি থানার কার্যক্রম পরিচালনা করা হয়। এছাড়াও ভবনটিতে রয়েছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের খাস কামরা, অতিরিক্ত ও সহকারী পিপিদের চেম্বার, লাইব্রেরি ও রেকর্ড রুম। এখানে আমাদের বিচার প্রার্থী যারা আসেন তাদের ক্ষেত্রেও যেমন ঝুঁকিপূর্ণ, আইনজীবী এবং বিচারকদের জন্য ঝুঁকিপূর্ণ। যে কোনো সময় যদি এই ভবনটা ধসে পড়ে তাহলে প্রাণহানির শঙ্কা আছে। আমরা বিষয়টি প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, জেলা প্রশাসন এবং জেলা জজ মহোদয়কে আমরা বিষয়টি অবহিত করেছি। যদি এরকম কোনো ঘটনা ঘটে তাহলে এর দায় কে নেবে? পাশাপাশি বৃষ্টির সময় আমরা দেখেছি ভবনটা কাঁপে। গণপূর্ত বিভাগ বলছে জজ কোর্ট ভবনের 3য় তলায় নতুন করে এজলাস নির্মাণের জন্য প্রকল্প পাঠানো হয়েছে। এছাড়া আধুনিক ভবন নির্মাণের পরিকল্পনাও রয়েছে বলে জানান কর্মকর্তারা। সম্প্রতি নড়াইলের সিজিএম ভবনের জন্য একটি প্রস্তাব প্রেরণ করা হয়েছে প্রায় 93 কোটি টাকা। সেখানে রয়েছে সাব স্টেশন, জেনারেটর, লিফট সহ আনুষঙ্গিক সুবিধা। ভবনটির কাজ বাস্তবায়ন হলে এলাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের কার্যক্রমে গতিশীলতা আসবে এবং যারা বেচারাকে সেবার জন্য আসবে তাদের জন্য সহজ হবে বলে আমি মনে করি। 2014 সালে জজ কোর্টের মূল ভবনের পাশে 1 একর 7 শতক জমিতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবনের জন্য জমি অধিগ্রহণ করা হয়। তবে ভবন নির্মাণের জন্য অর্থ বরাদ্দ না হয় শুরু হয়নি নির্মাণ কাজ। এখন নড়াইল। যুক্তরাষ্ট্রে পর্যটক ও ব্যবসায়িক ভিসায় আবেদনে লাগতে পারে $15,000 বা 18 লাখ টাকার বন্ড। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।
আগামী 1 বছরের জন্য এই পরীক্ষামূলক প্রকল্প চালু করতে যাচ্ছে দেশটি, যার আওতায় থাকবে কয়েকটি দেশের আবেদনকারী। ভিসা নির্দিষ্ট সময় পার হওয়ার পর আবেদনকারী যুক্তরাষ্ট্রে অবস্থান করলে এই বন্ডের পুরো অর্থ কিংবা আংশিক অর্থ বাজেয়াপ্ত করা হবে। মূলত ভিসা আবেদনে লাগাম টানতে ট্রাম্প প্রশাসনের এই উদ্যোগ। এই প্রকল্প পুরোপুরি চালু হলে স্বল্প আয়ের অনেকের যুক্তরাষ্ট্র ভ্রমণ কঠিন হয়ে পড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখলে ভারতের ওপর আরও উচ্চ হারে শুল্ক আরোপের হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে একথা বলেন তিনি। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মস্কো থেকে তেল রপ্তানি বন্ধ করলেও সেই সুযোগ রাশিয়ার সঙ্গে বাণিজ্য বাড়িয়েছে ভারত। এমন অভিযোগ ট্রাম্পের। বলেন, বর্তমানে রাশিয়ার সবচেয়ে বড় তেলের বাজার ভারত, যেখান থেকে যুদ্ধ চালিয়ে যাওয়ার আর্থিক যোগান পাচ্ছে মস্কো। অবশ্য যুক্তরাষ্ট্রের এ হুঁশিয়ারি তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে নয়াদিল্লি। এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র রণধীর জসওয়াল জানান, যুদ্ধ শুরুর আগে রাশিয়া থেকে তেল কেনার বিষয়ে উৎসাহ দিয়েছিল যুক্তরাষ্ট্র, আর এখন তার উল্টো গান গাইছে। একই সঙ্গে দেশটির উপর 25% শুল্ক আরোপ করায় যুক্তরাষ্ট্রের সমালোচনাও করেন তিনি। তীব্র পানির সংকটে খেজুর চাষের জন্য মরুভূমির দিকে ঝুঁকছেন ইরাকের চাষিরা, যেখানে তাদের এখন নির্ভর করতে হচ্ছে ভূগর্ভস্থ পানির ওপর। সাত আল আরব নদীতে লবণাক্ততা বেড়ে যাওয়ায় বিকল্প পথ খুঁজে বেড়াচ্ছেন তারা। এছাড়া দেশটির মূল টাইগ্রিস ও ইউফ্রেটিস নদী দুটির প্রবাহ কমে যাওয়ায় সংকট আরও ভয়াবহ রূপ নিয়েছে, যার প্রভাব পড়েছে দেশটির কৃষিখাতে। বিস্তারিত জানাচ্ছেন তানভীর জনি। সম্প্রতি তীব্র দাবদাহে পড়ছে ইরাকের বিভিন্ন শহর। বেশ কয়েকটি অঞ্চলের তাপমাত্রা ছাড়িয়েছে 52 ডিগ্রি সেলসিয়াস। পরিস্থিতি মোকাবেলায় ইরাকের অনেক প্রদেশে সরকারি ছুটিও ঘোষণা করা হয়। তীব্র গরমে হাঁসফাঁস করছেন বাসিন্দারা। সংকট দেখা দিয়েছে বিদ্যুৎ ও খাবার পানির। বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনে জাতিসংঘের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় আছে ইরাক। টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মোহনায় অবস্থিত 200 কিলোমিটার দৈর্ঘ্যের সাত আল আরব নদী। একসময় এই নদী তীরবর্তী অঞ্চলে ছিল বিশ্বের বৃহত্তম খেজুর বাগান। সম্প্রতি ইরাকের অন্যতম পানির উৎস সাত আল আরব নদীর পানিতে বেড়েছে লবণাক্ততা। বাধ্য হয়ে খেজুর চাষিরা এসব জমি ছেড়ে সরে যাচ্ছেন বসরার পশ্চিমের মরুভূমির দিকে। ما تتساوى المزارع بملوحة الماء، بس هذا تقريبا أعذب ماء موجود خلينا نقول بالبصرة. درجة يعني الملوحة صارت 33، لا نخلة تستقبله ولا شجرة أبد. هسه شوف هسه هذا ناعم. بعد هسه وين هاي ناعمة. উজান থেকে পানির প্রবাহ কমে যাওয়ায় খরা এবং টাইগ্রিস নদীর উজানে তুরস্কের বাঁধ নির্মাণের ফলে ইরাকে পানির সংকট তীব্র হয়েছে। বাঁধের কারণে নদীর প্রবাহ নষ্ট হয়ে মিশছে সমুদ্রের লবণ পানি। এতে উর্বরতা হারাচ্ছে নদী তীরবর্তী জমিগুলো। বসরা প্রদেশে লবণাক্ততা ও খরায় খেজুর বাগানগুলো পূর্ব থেকে পশ্চিমে স্থানান্তর করা হয়েছে। তবে সেখানেও ভূগর্ভস্থ পানির সংকট তীব্র। লবণাক্ত জোয়ারের পানিতে নষ্ট হচ্ছে খেজুর গাছ এবং বাধাগ্রস্ত হচ্ছে ফলন। নদী তীরবর্তী বাগানগুলোতে ক্রমেই হ্রাস পাচ্ছে খেজুর উৎপাদন। মাত্র 2 বছরের ব্যবধানে বাগান প্রতি খেজুর উৎপাদন কমেছে 2 থেকে 2.5 টন। এছাড়া পর্যাপ্ত বৃষ্টির অভাবে এখন মৃতপ্রায় বহু গাছ। বসরা কৃষি অধিদপ্তর জানিয়েছে, অনেক কৃষক এখন ভূগর্ভস্থ পানির উপর নির্ভর করছে। এতে খেজুর চাষের পাশাপাশি অন্যান্য শাকসবজি উৎপাদনও কমছে। تصل إلى 2000 أو 3000 ملي موز. هاي ممكن تكون ناجحة جيدة في الزراعة، إضافة إلى استخدام التقنية الحديثة. طريقة الري بالتنقيط راح تقلل من يعني تقلل المياه بصورة عامة. সম্প্রতি ইরাকের পানি সংকট নিয়ে ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে। টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর পানিও শুকিয়ে যাচ্ছে। 2024 সালের এপ্রিলে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান বাগদাদ সফরে এসে 10 বছরের পানি ব্যবস্থাপনা চুক্তির প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে এখনও ফল দেখতে পায়নি বসরার বাসিন্দারা। তানভীর জনি, এখন বিশ্ব। প্রায় 99% প্লাস্টিক উৎপাদনের ক্ষেত্রে প্রয়োজন তেল, গ্যাস কিংবা কয়লার মতো জীবাশ্ম জ্বালানি। তাই উৎপাদন কমানোর পরিবর্তে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় জোর
দিচ্ছে জ্বালানি উৎপাদক দেশগুলো। এমন পরিস্থিতিতে সুইজারল্যান্ডের জেনেভায় আজ থেকে শুরু হতে যাচ্ছে ইন্টার গভর্নমেন্টাল নেগোশিয়েটিং কমিটির 10 দিনের কনফারেন্স। বিশ্লেষকদের আশঙ্কা, কঠোর বিধিনিষেধ ছাড়াই প্লাস্টিক দূষণ রোধে হতে পারে বৈশ্বিক চুক্তি। নাফি আরমান মনন জানাবেন বিস্তারিত। মাইক্রোপ্লাস্টিক থেকে শুরু করে প্লাস্টিকে আচ্ছাদিত সৈকত, দীর্ঘদিন ধরেই বৈশ্বিক সংকটে পরিণত হয়েছে প্লাস্টিক দূষণ। প্রশান্ত মহাসাগরের তলদেশ থেকে হিমালয় পর্বতের চূড়া, পৃথিবীর প্রতিটি প্রান্তেই মিলছে প্লাস্টিকের অস্তিত্ব। গবেষণা বলছে বিশ্বজুড়ে প্রতিবছর 30 কোটি টন প্লাস্টিকের বর্জ্য তৈরি হচ্ছে। আর প্লাস্টিক দূষণে মানব স্বাস্থ্যে বার্ষিক ক্ষতির অঙ্ক ছাড়িয়েছে $1.5 ট্রিলিয়ন। এমন পরিস্থিতিতে ধরিত্রী রক্ষায় জাতিসংঘের উদ্যোগে বৈশ্বিক প্লাস্টিক চুক্তি নিয়ে 6ষ্ঠ দফার আলোচনায় 170টিরও বেশি দেশ। যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স ও জার্মানির মতো দেশগুলো প্লাস্টিকের উৎপাদন কমানোর পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনার দিকে জোর দিচ্ছে। তবে সৌদি আরব, কাতার, ইরান ও রাশিয়ার মতো জ্বালানি তেল উৎপাদক দেশগুলো কেবল প্লাস্টিকের বর্জ্য কমানোর পক্ষে। ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদন বলছে 98% বেশি প্লাস্টিক তৈরিতে ব্যবহার হয় তেল, গ্যাস ও কয়লার মতো জীবাশ্ম জ্বালানি। তাই প্লাস্টিক উৎপাদন কমলে দেশগুলোর অর্থনীতিতে নেমে আসবে বিপর্যয়। বিশ্লেষকরা বলছেন, শেষ মুহূর্তে ঐকমত্য সম্ভব হলেও প্লাস্টিক দূষণ রোধে সম্ভাব্য চুক্তিটি তেমন কঠোর হবে না। There are 193 members of the United Nations. There are these negotiators around this table. There are different views. To think that moving later will get us a better treaty, we are trying to get what we can that will address plastic pollution, including in the marine environment, because these impacts are catastrophic. প্লাস্টিক নিয়ে বিশ্ব যখন 2 ভাগে বিভক্ত, তখন পরিবেশের পরিবর্তে বাণিজ্যের পক্ষে অবস্থান যুক্তরাষ্ট্রের। রয়টার্সকে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ওয়াশিংটন এমন চুক্তিকে সমর্থন করবে যেখানে প্লাস্টিক উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে না, কারণ এতে ক্ষতিগ্রস্ত হতে পারে মার্কিন প্রতিষ্ঠান ও অর্থনীতি। প্লাস্টিক দূষণ রোধে চুক্তিতে পৌঁছাতে আলোচনা শুরু হয় 2022 সালে। সবশেষ গেল বছর দক্ষিণ কোরিয়ায় কনফারেন্স হলেও মতবিরোধের কারণে ঐক্যমতে পৌঁছাতে পারেনি দেশগুলো। প্রথমবারের মতো প্লাস্টিক নিয়ে চুক্তিতে সম্মতি অর্জন সম্ভব কিনা তা জানতে অপেক্ষা করতে হবে আগামী 14 আগস্ট পর্যন্ত। নাফি আরমান মনন, এখন বিশ্ব। শেষ করছে এখন বাজার, তার আগে শিরোনামগুলো আরও একবার। ছাত্র জনতার গণ অভ্যুত্থান দিবস আজ। শেখ হাসিনা দেশ ছাড়লেও থামেনি নৃশংসতা। যাত্রাবাড়ি আশুলিয়ায় চলে গণহত্যা। মানিক মিয়ায় ঐতিহাসিক জুলাই ঘোষণা আজ। থাকছে মুক্তিযুদ্ধ সহ অতীতের গণতান্ত্রিক সংগ্রামের প্রেক্ষাপট। জুলাই ঘোষণায় যোগ দিতে বিশেষ ট্রেনে ঢাকার পথে ছাত্র জনতা। জরাজীর্ণ ট্রেন দেয় রাজশাহীতে আটকে দিল শিক্ষার্থীরা। প্রতিশ্রুতি নয়, বাস্তবায়ন দেখতে চায় জনগণ। যুব সমাবেশে তারেক রহমান। অস্থিরতা তৈরির অভিযোগ বিএনপির। পাট সংকটে কুমিল্লায় 6 বছরে 6 কারখানা বন্ধ। ফের উৎপাদনে ফেরাতে সরকারকে এগিয়ে আসার আহ্বান। এই ছিল এখন বাজারে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।